আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি 2026 ব্যাচের জন্য পদার্থবিজ্ঞানের একটি খুবই চমৎকার অধ্যায় কাজ শক্তি ক্ষমতা। এই অধ্যায়ের যেই ম্যাথটা না করে গেলে সে একদম পিছিয়ে পড়বে এবং এই ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই ম্যাথটা অবশ্যই তোমাদের পারা উচিত। আমি আজকে একদম বেসিক থেকে এই ম্যাথটা খুব ভালোভাবে বোঝাবো এবং কোনগুলা তোমাকে এই অধ্যায়ের জন্য পড়ে যেতে হবে সেগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা করলে তোমার সিকিউ, এমসিকিউ এবং এসকিউ তিনটাই কভার হবে এই অধ্যায় থেকে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো দেওয়া আছে যে 500 গ্রাম ভরের একটি আম তোমার হচ্ছে 10 মিটার উচ্চতায় একটি গাছে ঝুলছে। আমটি বিন্দুচ্যুত হয়ে 3 মিটার অতিক্রম করার পর কোন স্থানে আটকে গেল। ওকে ফাইন। 1 নম্বর প্রশ্ন বলছে আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত। ওকে। 2 নম্বর প্রশ্ন বলছে আমটি বিন্দুচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে কিনা। ওকে, খুবই মজার একটা প্রশ্ন। তো চলো আমরা একটা একটা করে শুরু করি। তাহলে প্রথমে যদি আমি এটার স্ট্রাকচারটা তোমাকে বলি যে এটার স্ট্রাকচারটা তুমি আঁকাও, তাহলে দেখো ধরো এখানে একটা আম আছে, ভালোভাবে বুঝবা। ধরো এটা একটা আম, এটা কি? এটা একটা আম, ঠিক আছে, এটা আম। এই আমের ভর কত? ভর দেওয়া আছে 500 কত গ্রাম, 500 গ্রাম। ঠিক আছে, এবং এটার উচ্চতা কোথায় বলতো? এটার উচ্চতা দেখো আমি বলি, এখান থেকে এই পর্যন্ত এই যে উচ্চতা, এই উচ্চতাটা কত বলতো? 10 মিটার। ভালোভাবে বুঝো, 10 মিটার উচ্চতা একটা আম গাছে আছে, তাহলে এই টোটাল উচ্চতা আম যে উচ্চতায় আছে সেটা হচ্ছে 10 মিটার। এবার বলছে যে আমটি বিন্দুচ্যুত হয়ে 3 মিটার অতিক্রম করছে। ধরে নিলাম যে এই পর্যন্ত আমটা বিন্দুচ্যুত হয়ে আসছে, এতটুকু হচ্ছে 3 মিটার। বুঝছো? তাহলে আমি একটা অবস্থান দিই, এটা একটা অবস্থান। এই যে যেখানে আমটা বিন্দুচ্যুত হয়ে এই অবস্থান পর্যন্ত আসছে এটা বি অবস্থান, এবং একদম ভূমিকে আমি ধরলাম সি অবস্থান। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই তিনটা আমি অবস্থান ধরে নিলাম। ঠিক আছে, এবার বলছে 3 মিটার অতিক্রম করার পর কোন স্থানে আটকে গেল। তাহলে আমি ধরে নিলাম এখানে আটকে গেছে, বি অবস্থানে আটকে গেছে। বলছে আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত। তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন আমি গতিশক্তি হিসেব করব আমার গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা সূত্র জানা লাগবে। তাহলে গতিশক্তি ই কে, ই অফ মানে এনার্জি, কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কয়ার। আর যখন বিভব শক্তি হিসাব করব, এটা গতিশক্তি, ই অফ পি অর্থাৎ তোমার পটেনশিয়াল। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, কিন্তু দেখো আমি যদি এইখানে এই বেগটা হিসাব করি, এখানে এই বেগটা যদি হিসাব করি, তাহলে এই ভি স্কয়ার সমান সমান আমি লিখতে পারি ই স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে, এইটা আমি লিখতে পারি। কিন্তু এখানকার যে এইচটা আছে, এই এইচটা যখন আমি হিসাব করব তখন আমি সব সময় ভূমি থেকে ওই অবস্থান পর্যন্ত হিসাব করব। ঠিক আছে, তাহলে তুমি মনে রাখো যে যখন তুমি বিভব শক্তি হিসাব করবা তখন তুমি সবসময় কি ভূমি থেকে উচ্চতাটা নিবা, ভূমি থেকে। ঠিক আছে, ভূমি থেকে উচ্চতা নিবা। আর যখন তুমি গতিশক্তি হিসাব করবা তখন সবসময় ওই যে অবস্থানে আমটা ছিল বা যে বস্তুটা ওই অবস্থানে ছিল সবসময় উপর থেকে নিচে হিসাব করবা। আমার কথা বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা 1 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি। তাহলে 1 নাম্বার প্রশ্নের অ্যানসার আমরা সলভ করছি 1 নাম্বার। ঠিক আছে, তাহলে বলছে আমটির তোমার আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি কত হবে। তাহলে আমরা বিভব শক্তি সমান সমান কি জানি? ই অফ পি সমান সমান এম জি এইচ। তবে এইচটাকে আমি কোন উচ্চতা নিব, এটা আমার জন্য আমি নিলাম যে এই উচ্চতাটা এইচ প্রাইম, আমি এইচ প্রাইম হিসেবে বিবেচনা করলাম। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এইচ প্রাইম হিসেবে বিবেচনা করলাম। তাহলে এই যে এইচ প্রাইম অর্থাৎ এই জায়গার এই যে উচ্চতা, এই উচ্চতা কোথায় বলতো? আমি বিভবটা নিচ থেকে উপরে নিব, অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে, অর্থাৎ এই যে উচ্চতা এটা হচ্ছে সেই আটকে পড়া আমের বিভব শক্তির সে উচ্চতা। তাহলে বলতো টোটালটা যদি 10 হয়, টোটালটা এইচ, আর এতটুকুকে ধরলাম একটা নির্দিষ্ট উচ্চতা, এটাকে ধরলাম এক্স, তাহলে এইচ কত? 10, এক্স কত? 3, তাহলে এইটুকুর উচ্চতা কত? 7। ইজি ক্যালকুলেশন, বাট সবসময় তো মান দেওয়া থাকবে না, তোমাকে আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি বুঝাইলাম। তাহলে বলো ভূমি থেকে এই যে আম যেখানে আটকে গেছে, আমটা এখানে আটকে গেছে, বুঝছো? এইখানে আমটা আটকে গেছে, এই অবস্থানটুকু কত উচ্চতা? 7 মিটার। এটা এখানে লিখবো। তাহলে আম এম বলো তো এটা গ্রামে আছে না? তাহলে গ্রামে যদি কোনো কিছু থাকে সেটাকে যদি আমি হচ্ছে কেজিতে কনভার্ট করি তাহলে অবশ্যই কি করব? 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে বলো তো এই জায়গায় আমার এম কত হবে? এই জায়গায় আমার এম হবে হচ্ছে কত আছে? 500 গ্রাম। 500 গ্রাম, তাহলে 500 ডিভাইডেড বাই 1000 তাহলে কত হয়? 0.5
এত হয় না 0.5 কেজি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এম কত হবে 0.5, জি কত 9.8 ইন্টু এইচ কত বলতো, ওই যে এইচ মাইনাস এক্স, আমরা এখন মান বসাবো 0.5 ইন্টু 9.8 ইন্টু এইচ কত 10, এক্স কত 3, তাহলে বলো তো কত হয় টোটালটা 0.5 ইন্টু 9.8 ইন্টু কত 7। এবার জাস্ট তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার হয়ে যাবে। বলো কত হবে 0.5 ইন্টু 9.8 ইন্টু 7 কত আসছে 34.3, কত আসছে 34.3, এত কি বলতো এত জুল, ঠিক আছে, কারণ কি কাজের একক জুল। ওকে, এনার্জি একক এটাও তুমি জুল দিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 1 নাম্বারটা সলভ। ওকে, এবার আসলে আমরা 2 নাম্বারটা সলভ করব, খুবই মজার ইন্টারেস্টিং এগুলা। ওকে, তাহলে চলো এইটা এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো, তাহলে আমি এটা মিশাই দিলাম, ঠিক আছে। ওকে, এবার আসো 2 নাম্বারটা। 2 নাম্বার খুবই মজার এটা বলছে আমটি বিদ্যুৎচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে কিনা। ওকে ফাইন, খুবই মজার। দেখো আমার এ একটা অবস্থান, বি আর একটা অবস্থান, সি আর একটা অবস্থান। দেখো আমি যদি তোমাকে বলি যে এই 3টা অবস্থানের ক্ষেত্রে যদি আমি এ কে একটা অবস্থান ধরি, বি কে আরেকটা অবস্থান ধরি এবং সি কে আরেকটা অবস্থান ধরি, দেখো এই 3টা অবস্থান, ঠিক আছে, এই 3টা অবস্থানের আলাদা আলাদা উচ্চতা আছে, ভালোভাবে মনোযোগ দাও, ঠিক আছে। এই সি অবস্থানটাকে আমি কি ধরছি ভূমি, তাই না, আর এটা কি বলতো এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, মানে ওই আমের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, তাই না, এটাকে আমি সর্বোচ্চ উচ্চতা ধরছি। আর এই অবস্থানটাকে আমি কি ধরছি যেখানে আমটা আটকে গেছে, এই অবস্থানকে কি ধরছি আম আটকে গেছে, আটকে গিয়েছে। তাহলে 3টা অবস্থান আমি জানি। এবার বলতো এই অবস্থানের ক্ষেত্রে আমার একটা বিভব শক্তি একটা গতি শক্তি আছে, তাই না। এই বি অবস্থানের ক্ষেত্রে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা গতি শক্তি আছে, তাই না। এই সি অবস্থানের ক্ষেত্রে একটা বিভব শক্তি একটা গতি শক্তি আছে, তাই না। এবার বলতো এই অবস্থানের ক্ষেত্রে একটা নিট শক্তি অর্থাৎ ই অফ টোটাল একটা শক্তি আছে, মোট শক্তি। বলতো এইটার ক্ষেত্রে এই যে বি অবস্থানের ক্ষেত্রে একটা কি টোটাল শক্তি আছে, এই অবস্থানের ক্ষেত্রে একটা টোটাল শক্তি আছে, তাই কিনা। তাহলে এই যে ইপি এবং ই কে দুইটা যদি যোগ করি তাইলেই তো আমি টোটাল শক্তিটা পাবো, অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তি 3টাকে যদি আমি যোগ করি, দেখো বিভব শক্তি এবং গতি শক্তি এই 2টাকে যদি যোগ করি তাহলে আমি এই অবস্থানে মোট শক্তি পাবো। যদি বি অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি গতি শক্তিকে এই অবস্থানের ক্ষেত্রে যোগ করি তাহলে আমি এই অবস্থানের তোমার হচ্ছে মোট শক্তি পাবো। আবার বিভব শক্তি এবং গতি শক্তি এই অবস্থানের ক্ষেত্রে যেগুলো পাবো সেগুলোকে যদি যোগ করি তাহলে আমি এই অবস্থানে টোটাল শক্তি পাবো। তাহলে এই অবস্থানে ই অফ টি আমি এ দিয়ে প্রকাশ করব, ই অফ টি বি দ্বারা প্রকাশ করবো, আর এটাকে সি দ্বারা প্রকাশ করবো, এগুলা আমরা এখন বের করব। তাহলে এখানে কি ই অফ পি অফ এ, ই অফ কে অফ এ, এটাও কি হবে বি, এটা বি, এটা কি হবে সি, এটা সি, এগুলো আমরা এখন বের করব। আমার কথা টোটালি বুঝতে পারছো আশা করছি। তাহলে আমরা এই অবস্থানে আগে হিসাব করি। তাহলে তুমি লিখবা যে এ বিন্দুর ক্ষেত্রে বলো তো এ বিন্দুর ক্ষেত্রে আমার একটা বিভব শক্তি একটা গতি শক্তি আছে না। তাহলে প্রথমে আমি কি বিভব শক্তি বের করি ইপি, ইপি কি হবে এ, ইপি এ এম জি এইচ। ভালোভাবে লক্ষ্য করো, আমি বারবার এক্সট্রা কিছু বলবো না, জাস্ট তুমি লক্ষ্য করো। দেখো যখন আমি বিভব শক্তি হিসাব করব তাহলে ওই বিন্দু পর্যন্ত আমি উচ্চতাটা নিব। তাহলে এই টোটাল দেখো আমি একদম ভূমি থেকে এ পর্যন্ত যে উচ্চতা এটাই কি তার বলতো বিভব শক্তি, বিভব শক্তির উচ্চতা। তাহলে বলতো এই জায়গায় এম এর ভ্যালু কত 0.5 কেজি ইনটু আমরা বের করছি তো একটু আগে ইনটু 9.8 ইনটু এইচ কত হবে, এই যে ভূমি থেকে একদম এ পর্যন্ত কত 10 মিটার, এটা হবে এইখানে। তাহলে এবার জাস্ট এটা তুমি কি করবা গুণ করো, তাহলে কত আসে দেখো ক্যালকুলেটর কই 0.5 ইনটু 9.8 ইনটু কত 10, কত আসছে 49 জুল, তাই না। এবার বলো তো ই কে এ কত হবে, দেখো হাফ এম ভি স্কয়ার না, দেখো হাফ এম এর মান কত 0.5 ইনটু বলো ভি, এই জায়গায় বেগ কত হবে, দেখো সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা একদম আম ওই জায়গায় স্থির অবস্থায় আছে না, আমটা স্থির অবস্থায় আছে, সে তো এখনো পড়া শুরু করেনি, সর্বোচ্চ উচ্চতায় থেমে আছে। তার মানে ওই জায়গায় বেগ কত বলতো জিরো, ওই জায়গায় বেগ কত জিরো, ঠিক আছে। তাহলে এই জায়গায় বেগ হয়ে গেল জিরো, তাহলে টোটাল ভ্যালুটাই তো জিরো, এই যে এত। তাহলে আমাকে বলতো ই টি অফ এ অর্থাৎ এই অবস্থানের মোট শক্তি কত হবে, এই অবস্থানে মোট শক্তি ই অফ টোটাল মোট শক্তি কি হবে ইপি এ প্লাস ই কে এ সমান সমান দেখো 49 যোগ 0 সমান সমান কত 49 যোগ 49 যোগ, এটা হয়ে গেল আমার এ বিন্দুর ক্ষেত্রে। এবার আমরা সেম ভাবে বি বিন্দুর ক্ষেত্রে এবং সি বিন্দুর ক্ষেত্রে হিসাব করব। যদি সবগুলাই ইকুয়াল আসে তাহলে নীতি সমর্থন করে, যদি সবগুলা সমান না আসে
তাইলেই সমর্থন করে না। তাহলে দেখো আমরা হচ্ছে এ বিন্দুর ক্ষেত্রে বের করে ফেলছি, এবার বি বিন্দুর ক্ষেত্রে বের করি। ওকে, দেখো বি বিন্দুর ক্ষেত্রে কি লিখবা, বি বিন্দুর ক্ষেত্রে দেখো আমি একটু ফাস্ট করি, হ্যাঁ, ইপিবি সমান সমান কি হবে বলো তো, এমজিএইচ। দেখো এমজিএইচ, এম কত 0.5 ইন্টু জি কত 9.8, এগুলার তো কোনো পরিবর্তন নাই, আমি এগুলো মিশাই দিই, হ্যাঁ এগুলা মিশাই দিই। বলো এগুলার তো পরিবর্তন নাই, পরিবর্তন শুধু উচ্চতার ক্ষেত্রে। এবার বলো এই যে বি অবস্থানে আছে বস্তুটা, অর্থাৎ আমটা বি অবস্থানে আছে, তাহলে আমি বিভবের ক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত হিসাব করব। বলো উপর থেকে বি অবস্থান কতটুকু, এই যে 7, তাহলে এইচ কত হবে 7। ঠিক আছে, তাহলে কত হবে বলো তো, গুণ করে ফেলো, গুণ করে ফেলো 0.5 ইন্টু 9.8 ইন্টু 7 কত আসে 34.3, কত 34.3 এত জুল। এবার তুমি কি করবা, ই কে বি বের করো, কি হবে হাফ এম ভি স্কয়ার। দেখো হাফ ইন্টু এম কত 0.5 ইন্টু বলো তো ভি কত, দেখো আমি একটু সাইডে করি, যদি আমি ভিটা বের করতে চাই, দেখো ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, এরকম না বলো তো, এইরকম। যখন এই অবস্থানে আছে তার মানে এই জায়গায় তোমার কাউন্টিং হবে আদিবেগ কত 0, এইটা এইটা এবং এইটা কাউন্ট হবে। এখন তুমি আমাকে বলো তো, যখন আমি গতিশক্তি হিসাব করব তখন কি উপর থেকে নিচে হিসাব করব না? তার মানে আমার এই 3 মিটার, এই বি অবস্থানে এ থেকে বি পর্যন্ত কত 3 মিটার উচ্চতা নিতে হবে। তাহলে কত হবে বলো তো, 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত বলো তো, উচ্চতা হচ্ছে তোমার 3, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু কত 3। ঠিক আছে, তাহলে এটা কত আসে বলো তো, ভি স্কয়ারের মান আসে 58.8। দেখো আমি ভি স্কয়ারের মানটাই বসাই দিছি, এই টোটাল ভ্যালু আসে হচ্ছে তোমার 58.8 এত আসে। এই ভি স্কয়ারের মানটাই আমি বসাই দিছি, আমি কিন্তু ভি এর মান বসাইনি, আমি ভি স্কয়ারের মান, এই ভি স্কয়ারের টোটাল মানটাই বসাই দিছি। এবার জাস্ট তুমি এখান থেকে ক্যালকুলেশন করো কত আসে, ইনটু 0.5 ইনটু 0.5 কত আসে 14.17। এই পাশে লিখি, হ্যাঁ 14.17 এত জুল। ঠিক আছে, এবার বলো তো ই তোমার ইটিবি কত আসে, অর্থাৎ বি অবস্থানে মোট শক্তি কত আসে বলো, এত যোগ 34.3, তাই না 49। তাহলে কত আসবে বলো, তোমার প্রথমে 34.3 যোগ, আচ্ছা আমরা যোগ করি, হ্যাঁ ই পিবি প্লাস ই কেবি। দেখো ইপিবির মান কত আসছে 34.3 প্লাস ইকেবির মান কত আসছে 14.7 সমান সমান 49 জুল এত আসছে। দেখো বি অবস্থানেও কিন্তু সেমই আসলো। এবার সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে দেখো সি বিন্দুর ক্ষেত্রে ইপিসি কত আসবে বলো তো, এমজিএইচ। ঠিক আছে, 0.5 ইন্টু 9.8 ইন্টু এইচ। দেখো সি বিন্দুর ক্ষেত্রে এই জায়গায়, তাহলে এই জায়গায় তো ভূমি, তার মানে এই জায়গায় উচ্চতা কত 0, তাহলে এখানে উচ্চতা কত লিখবা 0, তাহলে আলটিমেটলি 0 জুল, তাই না? তাহলে ইপি, আচ্ছা ইপিসি লিখছি কেন, হ্যাঁ সি ঠিকই আছে, ইকে সি কত হবে বলো তো, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম কত 0.5 ইন্টু ভি স্কয়ার, আবার সেম ভাবে বের করবা। দেখো এই জায়গায় এখন উচ্চতা কি হবে এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমি ভি স্কয়ার সমান সমান কি লিখতে পারি, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এটা কত 0, তাহলে ভি স্কয়ার সমান সমান 2 ইন্টু 9.8 ইন্টু 10। বুঝতে পারছো কেন 10 লিখলাম, কারণ এই যে উচ্চতা, দেখো আমি গতিশক্তি হিসাব করব যখন, তখন একদম শুরু থেকে একদম ওই অবস্থান পর্যন্ত, তাহলে আমার অবস্থান কোনটা, সি অবস্থান, এ থেকে সি পর্যন্ত কতটুকু ডিসটেন্স, কতটুকু উচ্চতা 10, এই যে 10 মিটার, এই যে 10 বসাইছি। তাহলে টোটাল ভ্যালুটা এখানে বসাই দাও, আমি এখানে ডিরেক্ট আগে এখানে বের করি দিয়ে বসাই দিচ্ছি ভি স্কয়ারের মান। ওকে, 2 ইন্টু 9.8 ইন্টু 10 কত আসে 196। ঠিক আছে 196, তাহলে এখানে বসাই দাও 196 কত আসে বলো তো, তাহলে টোটালটা গুণ করো ইনটু 0.5 ইনটু 0.5 কত আসে 49 জুল। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এবার ইপিসি করতে পারি, তাহলে ইটিসি কত হবে, ইপিসি প্লাস ইকেসি সমান সমান কত হবে 0 প্লাস 49 সমান সমান কত হবে 49 জুল। দেখো আমার এই জায়গায় এবার একটু লক্ষ্য করো, টোটাল বিষয়বস্তুটা একটু লক্ষ্য করো। দেখো আমার এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি কত আসছে বলতো, এই যে 49 জুল। বি বিন্দুর ক্ষেত্রে আমি ইপি বের করছি, ইকে বের করছি, টোটালটা কত আসছে দেখো তো 49 জুল। এই দেখো এই ক্ষেত্রেও ইসির ক্ষেত্রেও কত আসছে 49 জুল। তার মানে এ অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তি এবং সি অবস্থানে মোট শক্তি কত আসছে, সমান আসছে।
তাহলে যেহেতু এই অবস্থান, বি অবস্থান এবং সি অবস্থান, এই তিন অবস্থানে মোট শক্তি সমান আসছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে শক্তির সংরক্ষণশীল নীতি বা এই যে সংরক্ষণশীল নীতি সমর্থন করে। ঠিক আছে, বুঝতে পারছো? মজার না? এই ম্যাথটা আসতে পারে। ঠিক আছে, এই ম্যাথটা এই অধ্যায়ের, এই টোটাল অধ্যায় যদি তুমি বিশ্লেষণ করো দেখবা এগুলা বোর্ড কোশ্চেন বেশি আসছে। ঠিক আছে, তো এই ম্যাথটা অবশ্যই তোমার পারা উচিত। তুমি মনে রাখবা যেগুলা তুমি পারো ওইগুলা যে যদি পরীক্ষার হলে ভুল করো তাইলে তোমার খবর আছে। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা করো। এই অধ্যায়টা এইগুলাতেই ভর্তি। তুমি জাস্ট এই টপিক গুলা বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তুমি এই অধ্যায় থেকে দেখবা হচ্ছে কর্মদক্ষতা। ঠিক আছে, আমি একটু লিখে দিই, তুমি এই অধ্যায় থেকে কোনগুলা দেখবা। তোমার এই অধ্যায় থেকে দেখতে হবে হচ্ছে কর্মদক্ষতা, 2 হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, আর 3 হচ্ছে এই যে শক্তির সংরক্ষণশীল নীতি। ঠিক আছে, আরেকটা কি দেখবা, ওই যে বিভব শক্তি, গতিশক্তির n গুণ, এখান থেকে এমসিকিউ আসে। তো এই 4টা টপিক তুমি যদি দেখে যাও ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে। খুবই মজার একটা ম্যাথ, আশা করছি তুমি বুঝতে পারছো। খুবই ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।